আমরা লাইভ ফার্স্ট। লাইভ আছে। লাইভ আছে। শেয়ার দিয়েছে না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। কতগুলো মেসেজ আসছে। সবাইকে ঈদের পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা অনেক বেশি সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈদের পরে আজকে তোমাদের বাংলা ইংলিশ আইসিটি হট কোর্সের আজকে ফার্স্ট ক্লাস। দেখি কে কে জয়েন হয়েছে অলরেডি, আমাদের সাথে কে কে আছে। নাইম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সিজুকার জামাই ওয়ালাইকুম সালাম। আঞ্জুমান আরা মানে তমা ওয়ালাইকুম সালাম। ওকে, তোমাদের যারা পরিচিত যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। সাব্বির আহমেদ শিশির, দাদু ঈদ মোবারক। ঈদ মোবারক দাদু, নাতি। অনেক অপেক্ষা ছিলাম। ওকে ওকে, তোমরা অনেকে ইতিমধ্যে জয়েন করে ফেলছো, মাশাআল্লাহ। আমরা খুব তাড়াতাড়ি আজকে ক্লাস শুরু করবো, খুবই ফর্মাল ক্লাস হবে। তোমরা জানো যে আইসিটির যে 5টা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে অলরেডি। আমরা 5টা অধ্যায় হলেও দেখা যাচ্ছে 3.1 3.2 ভাগ আছে। তো আমরা কি কি শেষ করেছি? 3.1 শেষ, 3.2 শেষ এবং চ্যাপ্টার 4 শেষ। মানে অলমোস্ট আমাদের অনেক কিছু শেষ হয়ে গেছে। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 হলো সবচেয়ে সহজ, তো এগুলো আমরা শেষ করবো। এগুলো থিওরিটিক্যাল চ্যাপ্টার। তো এগুলা চ্যাপ্টার 1 এর অল্প কিছু টপিকস আছে যেগুলো তোমাদের একটু বুঝাইতে হবে, সেগুলো আমরা বুঝাবো ইনশাল্লাহ। আর এরপরে চ্যাপ্টার 2 আছে আর চ্যাপ্টার 5 বাকি আছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু আমরা আস্তে 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 তোমাদের এই কয়েকদিন আগেই মনে হয় যে তোমাদের সাথে যাত্রা শুরু হলো, এখনই তোমাদের সিলেবাস শেষ হওয়ার পথে ইনশাল্লাহ। তো কি অবস্থা তোমাদের? 2 মাস পরে আবার ক্লাসে আসলাম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা তোমরা এই যে আবার এখন তো সন্ধ্যার পরে ক্লাস, যেহেতু আর রোজার দিনে তোমাদের একটু প্যারা হয়ে গেছিল, অনেকের ক্লাস টাইম মিলতেছিল না বা অনেকের অনেক কিছু মিলতেছিল না, টাইম শিডিউল মিলতেছিল না, সবকিছু মিলা একটা ঝামেলা। রোজার মাসে আমাদেরও ঝামেলা। তো এখন তো আর রোজা নেই, এখন আমরা মোটামুটি আবার পড়ায় ফিরে আসব। তো দেখো ভাইয়ারা, যদি পড়াশোনা করতে চাও, পড়াশোনা করে যদি ভালো কিছু করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মাস্ট বি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা করলে তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, তো তোমাদের পরিচিত যারা আমাদের এই যে কোর্সে আছে, তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে সবাই দ্রুত ক্লাসে জয়েন হতে পারে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। তো তার আগে বলো তোমাদের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কি বেঁচে আছে নাকি পড়াশোনাকে একদম আকাশে পাঠায় দিছো? আর আমাদের যেটা দুঃখের বিষয়, ক্লাস নিতেছিলাম, হঠাৎ করে আমাদের যে এই সাইটের লাইটটা কেটে গেছে, মানে লাইটটা হঠাৎ করে কেটে গেল। তো যার জন্য একটু কালো দেখা যাবে, তো প্যারা নাই। অন্তরের ভালোবাসা তো রঙিন, আর দেখা কালো দেখাইলে সমস্যা কি? মিস করতে চাই, চলে আসলাম, ভাবলাম আসবো না। ওকে, কেমন আছেন? বাহ, এই টাইমটা ক্লাস কেন ভাইয়া? টাইম কি চেঞ্জ করা হয়েছে? আরে পাগল নাকি, এই টাইম কেন? 2 দিন আগে নোটিশ দিয়ে দিছি, তো এই টাইমে ক্লাস হবে না? তো ক্লাস কি সকালে হবে নাকি? আশ্চর্য। এখন তো রোজা শেষ। আমরিন ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়ালাইকুম সালাম। পাপ্পু ভাইয়া কি নওগাঁ ছিলেন? না, পাপ্পু ভাইয়ের বাসা হলো কুষ্টিয়া, সে নওগাঁ কি করবে? ওকে। সানজিদ ইসলাম লেখছে নৌকা বাসে গাঙ্গে, আমার পড়ালেখা চাঙ্গে। তাহলে তুমি এখন কোথায়? তুমি মহাকাশে যাও। সামিরা সারা বলছে কেমন আছেন ভাইয়ারা? আছি, ভালো আছি। ওকে, পাপ্পু চল আমরা ক্লাসে শুরু করি। শুরু করে দিও এখনই? হ্যাঁ হ্যাঁ। তো কি পড়তেছে আজকে? নোটপ্যাড কি নিছো? হ্যাঁ, নিছি তো। ওকে কালার কিনে আ যায়, আচ্ছা আগে আনি। ওকে।
কি নিব হলুদ? না হলো না। Okay. তো দেখো আমাদের এই যে বিষয়বস্তু কি কি বিষয় আছে, যে আজকে এই 7টা বিষয় পড়াবা তাই তো? আজকে আজকে না, এর বাইরেও আছে অনেক কিছু। ওকে ঠিক আছে। দেখি কতটুকু যাওয়া যায় আজকে। 2টা ক্লাসে পুরো অধ্যায় শেষ করবো আর কি। ওকে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এর সুবিধা অসুবিধা, আইসিটি ব্যবহারের নৈতিকতা, সামাজিক জীবনে আইসিটি প্রভাব, রোবোটিক্স, বিশ্বগ্রামের প্রতিষ্ঠা উপাদানসমূহ, বিশ্বগ্রামের সুবিধা, টেলিকনফারেন্সিং, টেলিমেডিসিন, ই কমার্স। আসলে অ্যাকচুয়ালি যেই ইগুলা আছে, যেই টপিকস গুলো আছে, এগুলা কিন্তু ধরো আমরা না পড়াইলেও তোমরা পারো, অনেকেই পারো, ঠিক আছে? এগুলো বানায়, অনেকে বানায় লিখতে পারে, কিন্তু ইনফরমেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? একটু কোটেশন করে করে কিভাবে লিখবা, বা কোন জিনিসগুলা কোশ্চেনে তোমার অ্যান্সারের মধ্যে কোন জিনিসগুলা দিলে মানে তোমার স্যার বেশি নাম্বার তোমাকে দিতে পারে, তো সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে আমরা ধরে দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। তো দেখি আমাদের কি কি আছে, দেখলাম বিষয়বস্তু এইগুলো আছে। তো দেখো প্রথমে আছে কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। তোমরা ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছো, মানে কলেজ, ছোটবেলা বলতে বুঝেছি কলেজের লেভেলে যখন উঠছো তখনই এই আইসিটি পড়তে হবে। আইসিটির ফুল মিনিংস কি বলতো? তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না, বাংলা। তো এখানে কি বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য সংগ্রহ, এই দেখো প্রথমে কি বলবা, সংগ্রহ বুঝলাম না কিছু, ওয়েট, ঠিক আছে। এখন তো তথ্য সংগ্রহ কি বলতো, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা ও এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদান ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিষয়টা হলো কি, কয়টা জিনিস তোমাকে এখানে লিখতে হবে, এগুলো কিন্তু তোমরা জানো, আবারও বলছি। প্রথমে তুমি তথ্য কি করবা, সংগ্রহ করবা, সেটাকে কি করবা, সংরক্ষণ করবা। তারপরে কি করবা, প্রক্রিয়াকরণ করবা। তুমি চাইলেই তো আর দিতে পারো না, তাই না? সেটাকে একটা প্রক্রিয়া করতে হবে। তো এবং এটা ব্যবস্থাপনা ও তথ্য কি ব্যবস্থাপনা করতে হবে, এবং তথ্য এক স্থান থেকে কি করতে হবে, অন্য স্থানে তোমাকে নির্ভরযোগ্য, একদম এক্স্যাক্টলি তোমাকে আদান প্রদান করতে হবে, ঠিক আছে? আদান প্রদানের যে প্রযুক্তিটা তুমি ব্যবহার করতেছো, সেটাই হলো কি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না? হ্যাঁ। তো তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে আমি, ধরেন আপনার একটা ইনফরমেশন মানে তথ্য আপনার দরকার, ওই তথ্যটা আমি কোথা থেকে পাবো সেটা সংগ্রহ করব, দেন সংরক্ষণ করে আপনাকে পাঠাবো। এরপর নির্ভরযোগ্য একটা অপশন দিছে কেন? কারণ আমি যে কোনো ভাবে পাঠাইলে তো আপনি নিবেন না, আপনার কাছে যেটা সিকিউর লাগবে ওরকম কিছুই আপনি নিবেন। আর এই ব্যাপারটা একটু পরে আসেন, আমি আরো ডিটেল বলে দিচ্ছি। ওকে, তারপর তথ্য বলতে কি বোঝায়, একদম এগুলো সহজ জিনিস। ডেটা বা প্রক্রিয়াকরণ, ডেটা মানে তো উপাত্ত, তাই না? বাংলা, ইংলিশ হলো ডেটা, বাংলা হলো কি উপাত্ত, ঠিক আছে? প্রক্রিয়াকরণ পরবর্তীতে অর্থপূর্ণ রূপ হলো তথ্য। আর তথ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। মানুষ বিভিন্ন কাজে ইনফরমেশন বা তথ্য ব্যবহার করে। আচ্ছা, এখানে একটা কাজ করছি কি, একটা কথা বলছেন দেখেন, ডেটা বা উপাত্ত, ঠিক আছে? ডেটা বা উপাত্ত যেটা আছে, এর পরবর্তী অর্থপূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন। তার মানে উপাত্ত বা ডেটা, যেটা আমরা বাংলাতে উপাত্ত বলি, বাংলা বললে অনেকে বুঝে না, ইংরেজিতে যেটা ডেটা বলে, ডেটার কিন্তু পরবর্তী ভার্সন হচ্ছে ইনফরমেশন। এখন এই জিনিসটা আমার দেখা মতো এখন পর্যন্ত কোনো বইতে ক্লিয়ার করলে বলে নাই কোনটা ডেটা কোনটা ইনফরমেশন। এরা আজকে ওদের ক্লিয়ার করবো। এটা হচ্ছে সবাই দেখেন ম্যাক্সিমাম যখন শুনে যে ডাটা এন্ড ইনফরমেশন, ওরা কিন্তু একদম সেমই ভাবে যে দুইটা জিনিস সেম। ইনফরমেশন না, ইনফরমেশন আর ডাটা কিন্তু আলাদা। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনার ওজন কত, বলেন আপনার ওজন কত, আপনার ওজন কত, হ্যাঁ আপনার ওজন কত, আমার ওজন কত, এটা কেন বলবো? আচ্ছা ধরে নিলাম যে ভাইয়ের ওজন 60 কেজি। ঠিক আছে, তুমি কেমনে বুঝলা? তোমার তো আমার আশেপাশেই বল, আন্দাজ তো মানে বুঝলাম না। একদম পারফেক্ট বলছি নাকি ভাই? হ্যাঁ মোটামুটি আর কি পারফেক্ট। আচ্ছা, এই যে আপনার ওজন, এটা একটা 60 কেজি আমি দিলাম, এই ইনফরমেশনটা হচ্ছে ডাটা, মানে এই যে এটা লিখছে এটা হচ্ছে ডাটা। এখন ধরেন আমার এডুকেটম একাডেমির টোটাল টিচার আছে ধরেন সাপোজ 20 জন। এখন এই 20 জনের গড় ওজন যদি হয় ধরেন 50 কেজি, সেটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? আরো যদি সংক্ষেপে বলি, ভার্সিটি সিস্টেম কি ওরা বুঝবে? না, বুঝবে না। ধরেন আমরা ওরা যখন A+ পাই একটা, মানে ধরেন এসএসসি তে বা এইচএসসি তে A+ পাবে, ওটা কিন্তু একটা সাবজেক্টের রেজাল্ট কি A+ দেয় না। এখানে হচ্ছে ওদের যে টোটাল 60টা সাবজেক্ট আছে, এই প্রত্যেকটা সাবজেক্টে ধরো তুমি যে মার্কগুলা পাচ্ছ, এইটা এক একটা হচ্ছে তোমার ডাটা। আর প্রত্যেকটা সাবজেক্টের মার্ক যখন একসাথে করে গড় করে তুমি কত পাইছো এটা দিচ্ছে, সেটা হচ্ছে তোমার ইনফরমেশন। আরো যদি বুঝাই বলি, সেটা হচ্ছে যে ডাটা ইনফরমেশন বেসিক্যালি সেম, মানে তুমি যদি একটা দিক থেকে দেখো এটা সেম, এই ডাটার পরবর্তী সংস্করণ সেটা হচ্ছে ইনফরমেশন। যেমন ধরো আমি এখানে লিখতেছি
যে ইউ আই লাভ, এই তিনটা জিনিস দেখে কি আপনি কোনো মিনিং পাচ্ছেন? কোনো মিনিংফুল কিছু আসতেছে না। এইটা তার মানে যখন কোনো জিনিস তুমি দেখে বুঝবা না যে ওটা কি বোঝাতে চাইছে, সেটাই তোমার ডাটা। আর ওই জিনিসটা ডাটাকে যদি তুমি অর্গানাইজ করে বা সাজায় লিখো, যেমন ধরো আমি সাজাই নিচ্ছি যে আই লাভ ইউ। এই যে ইউ আই এন্ড লাভ তিনটা জিনিস, এই তিনটা আলাদা আলাদা করে ছিল, অগোছালো ভাবে ছিল, যার ফলে তুমি কিন্তু কোনো মিনিং পাচ্ছিল না। কিন্তু এখন সাজানোর ফলে কিন্তু তুমি মিনিং পাইছো। এটাই হচ্ছে তোমার ইনফরমেশন। ডাটাকে সাজায় রাখলে হচ্ছে এটা ইনফরমেশন হয়। এখানে মাস্ট মনে রাখবা, ডাটা সবসময় অগোছালো আকারে থাকবে, আনঅর্গানাইজ থাকবে। আর ইনফরমেশন মাস্ট বি অর্গানাইজ। ঠিক আছে, অবশ্যই তোমাকে অর্গানাইজ আকারে থাকবে, যেটা দেখে তুমি একটা মিনিংফুল কিছু পাবা। মানে যেটা দেখলে তোমার কাছে অর্থপূর্ণ কিছু আসবে, সেটা ইনফরমেশন। আর ডাটা অর্থপূর্ণ নাও হতে পারে। পড়তে যাবে আমরা যোগাযোগ। যোগাযোগ বলছে কোন যন্ত্রের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করাকে যোগাযোগ বলা হয়। যেমন আমি তোমার সাথে কমিউনিকেশন করছি অলরেডি, আমি কিন্তু তোমার সাথে যোগাযোগ করছি, রাইট? সেটা হইতে পারে মৌখিক, লিখিত হইতে পারে। বাকভঙ্গি আমরা জানি যে যোগাযোগ কয় প্রকার, লিখিত হয়, মৌখিক হয়, আবার যারা ওই যে বোবা থাকে ইশারাই করে, ওটাকে কি কি যোগাযোগ বলে ভাই? ইশারায় যোগাযোগ কিছু একটা বলে আর ভঙ্গি বাকভঙ্গি, বচন ভঙ্গি, এরকম কিছু একটা বলে। তার মানে আমরা কিন্তু তোমার সাথে যোগাযোগ করছি, আমি তোমার সাথে যোগাযোগ করছি, এটা মৌখিক হোক লিখিত আকারে হোক, অলরেডি যোগাযোগ করছি। এই যোগাযোগই যখন আমি আইসিটি ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে তোমার এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ। ঠিক আছে, এখানে নর্মালি তোমার সাথে যে কোনো ভাবে, যেমন দেখো মোবাইলে কথা বলা, ইমেল করা, এগুলা যোগাযোগ বলছে। আমরা নর্মালি বাস্তব লাইফে যে যোগাযোগটা করি, ওটাই যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে ভাবো, সেটা হচ্ছে আইসিটি তে যোগাযোগ বুঝাবে। বুঝাতে যাচ্ছি। ওকে, প্রযুক্তি, এটা প্রযুক্তি না বললেও চলবে। হ্যাঁ, তারপর বলে দাও, একবার বলে দাও। বলছে যে বিজ্ঞানের বিভিন্ন সূত্র প্রয়োগ করে যখন কোনো কিছু উদ্ভাবন করা হয়, সেই উদ্ভাবনকে বলা হয় প্রযুক্তি। যেমন মোবাইল ফোন, কম্পিউটার। অর্থাৎ আমরা যে তোমরা যে সবাই যে ক্লাসগুলো করছো, আইদার মোবাইল ফোন অথবা ল্যাপটপে, সেটাও কিন্তু আমার কিসের মাধ্যমে, এই বিজ্ঞান থেকেই কিন্তু আসছে, যে ওরা আবিষ্কার করছে, ওই জিনিসকে প্রযুক্তি বলা হয়। তো আমরা দেখো তথ্য প্রযুক্তি বলতে কি বোঝাচ্ছে? তথ্য সংরক্ষণ, এর সত্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। অর্থাৎ আমরা যখন যে তথ্য তোমাকে বলছিলাম, যে আমরা যখন তথ্য সংরক্ষণ করছিলাম, সেটাকে হচ্ছে তোমার একটা স্বীকৃত বা হচ্ছে নির্ভরযোগ্য উপায়ে তোমার কাছে পাঠাচ্ছিলাম, যেটা আইসিটির মাধ্যমে যখন যেটা করবা, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। এটা আসলে তোমরা নিজেরাও পারো। আমরা পরটাই দেখো যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়। এই মাত্র আমরা যোগাযোগ প্রযুক্তির কথা বলেছিলাম, ইন্টারনেট, মোবাইল ফোন। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে ওরা কি বোঝাইছে, যে এর তথ্য প্রযুক্তিকে আমরা যেটা বললাম, সেটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। দেখো না, কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, ব্রডকাস্টিং, এটা নিয়ে আমরা এমনি ডিটেল আসবে, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, এই যে চারটা। আবার দেখো, কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন আর ইন্টারনেট। কমায় দাও, ব্লক করে দাও, আমাদের বেশি হয়ে গেল। আগে তো ঠিক ছিল, আগে তো ভালো ছিল। আসবে একটু লেট। এরকমই থাক, সমস্যা নেই, লাফাক একটু। মাথা ঘুরে, এখন ঠিক হয়ে যাবে, আর প্যারা নেই। আচ্ছা, যে ঝামেলাটা হচ্ছে সেটা হলো যে আমাদের বললাম না যে আমাদের এই পাশে একটা লাইট কেটে গেছে, লাইট কেটে যাওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে আর কি। মানে তোমার লাইটটা নষ্ট হয়ে গেছে, ওইটার কারণে একটা লাইট কম, তো ওই জন্য ভালো আসছে না। মানে লাইট নেক্সট ক্লাস থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু কষ্ট করে তোমরা একটু করে নাও, কারণ এই স্লাইডটা তো আবার আমরা তোমাদেরকে দিয়েই দিব। জাস্ট আমাদের এখানে আসলে বোঝার মতো তেমন আহামরি অনেক কিছু নাই, তোমরা পারবে, আমরা জাস্ট এমনি ডিসকাস করছি। এমনি ডিসকাস করতে, সেটা হলো মূলত তোমরা স্লাইড থেকে পড়ে নেবে, এটা মুখস্থ তোমরা করার ইজিলি পড়তে পারো আর কি। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু সুবিধা বলছে, এটা একটু বলেন। হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা বলে তো আসলে শেষ করা যাবে না। এটা আসলে এত কোনো কিছুই সম্ভব না এখনকার যুগে। অনেক সুবিধার মধ্যে একটা বড় একটা সুবিধা হলো, ধরো মানে কেউ কাউকে চেনে না, হঠাৎ করে প্রেম হয়ে যাওয়া। এটা হলো একদম সবচেয়ে, মানে ওদের জন্য সবচেয়ে হলো নিকৃষ্ট সুবিধা। ঠিক আছে, তোরা
তোরা করস কিনা বল দেখি। এই কে কে ফেসবুকে প্রেম করছিস দেখি হাত তোল, কমেন্ট করতে দেখি কে কে ফেসবুকে প্রেম করছস, বুকে হাত দিও। কে কে প্রেম করছস দেখি, বল দেখি। লিখছে সুজন বলছে আমার হইছিল। তো এখন দেখো কি কি আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে পারিবারিক বা ব্যবসায়িক সদস্যদের সাথে দ্রুত যোগাযোগ করা যায়, অবশ্যই যায়। দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি যখন ছিল না, একটা মানুষ যখন দেশের বাইরে গেছে, ধরো রেমিটেন্স যারা অনেক দেশের বাইরে যায় না মানুষ কাজের জন্য, তারা কি যোগাযোগ করতে পারতো বলো? না, পারতো না। কিন্তু এখন কিন্তু সেটা কি পারতেছে, ঠিক আছে। এখন মুহূর্তেই দিচ্ছে। এখন সবাই কিন্তু ইমো ইমো ব্যবহার করে, ইমোতে কত কিছু করে, ঠিক আছে। তো দেখো আবার এই যে ব্যবসায়িক কাজের তোমার কিন্তু হিউজ, যেমন আমরা যে ওদেরকে পড়াচ্ছি, এই যে তোমরা সবচেয়ে বড় সুবিধা হলো তোমরা ভোগ করতেছো, বাসায় বসে পড়তে পারছো, বাসায় বসে অনলাইন ক্লাস করতে পারতেছো। এটা কি তথ্য প্রযুক্তির একটা সবচেয়ে বড় সুবিধা। এটা শিক্ষা ক্ষেত্রে গেল। এটা আরো ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমরা বলি, ব্যবসায়িক ক্ষেত্রে ভাইয়া, ব্যবসায়িক ক্ষেত্রে মানে তোমার এই যে দেখো অনলাইন সোশ্যাল মিডিয়ায় অনেক তোমার মনে করো যে একটা জামা কাপড়ের, মেয়েদের ফেসবুকে সার্চ বাটনে ক্লিক করলে দেখবা যে খালি এই কাপড়, ওইটা একদম। আরে ভাই ওদের প্রোফাইলে গেলে পরে দেখবা যে খালি মনে করো জামা কাপড় মানে এই যে যারা জামা কাপড় আবার বেচতেছে, এটা কিন্তু করতেছে। আবার বিভিন্ন তোমার এই যে তোমার এই যে দেখতেছো যে এই যে যতগুলো তোমার এই যে মোবাইল ফোন বলো, যতগুলো এই যে বসুন্ধরা, আমার কয়েকটা ভাই ব্রাদারের দোকান আছে, আইফোন মানে অনেক ধরনের দোকান আছে, তো ওরা সব কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বেশি প্রচার হচ্ছে, অনলাইনের মাধ্যমে মার্কেটিং হচ্ছে। এটা মানে ব্যবসায়িক ক্ষেত্রে তোমার মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে। দেখো তুমি মানুষজনকে 10,000 মানুষজনকে তুমি যদি আগে জানাইতে চাই, তাদের 10,000 লিফলেট লাগতো, এখন 10,000 মানুষকে তুমি কিন্তু চাইলেই তুমি 1,500 থেকে 2,000 টাকা বুস্ট করে তুমি জানাইতে পারতেছো, তাই না? ইভেন আমরা চাইলে কোন একটা মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাউকে টাকা দিয়ে ওর মাধ্যমে প্রসারণা করতে পারছি, কয়েক মিলিয়ন ফলোয়ার আছে এমন কাউকে কিছু টাকার বিনিময়ে আমরা প্রচার করে দিতে পারছি। ওকে, তারপর ব্যবসায়িক কার্যক্রমকে অটোমেটেড বা ডিজিটাল করেছে, ফলে কম খরচে ব্যবসা পরিচালনা করা যায়। যেমন ধরেন আমার আগে হিসাব রাখতে হলে অনেকগুলো মানুষ লাগতো, যেমন কেউ ক্যাশে থাকতো, কেউ কত টাকা হিসাব রাখতো, কতগুলা গেল। এখন কিন্তু আমরা চাইলে কম্পিউটারে একজন বসে সব করতে পারি। আমাদের হিসাবটা আমরাই করছি, আমাদের লোক লাগছে না, আলাদা। কম্পিউটার না থাকলে কিন্তু আমাদের লোক রাখতে হতো। হ্যাঁ সেটাই। এখন বলছে যে কোনো জায়গা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। যেমন ধরেন আমরা কোভিড এর টাইমে আমাদের তো বাইরে বের হওয়া নিষেধ ছিল, এই টাইমে কিন্তু আমরা বাসায় বসে ডাক্তারের সাথে কথা বলতে পারছিলাম, আমাদের কি সমস্যা সেটা বললে সেই অনুযায়ী চিকিৎসা দিচ্ছিল। আমরা এটা নিয়ে ডিটেল পড়বো, কারণ ডিটেল আছে। অফিসের কার্যক্রমকে সহজ করেছে, মাত্র ভাই যেটা বললো। আরো কিছু অসুবিধা, যেমন দেখো দুইটা, এই অসুবিধা অনেক আছে, আমরা অসুবিধা মানে কি, অসুবিধা বাইরে ভাই কার কত জনের কত লিঙ্ক ভাইরাল হয়ে যাচ্ছে। এই এগুলা কিছু বল পাপ্প, তুমি এগুলো এই অসুবিধা এগুলো বলো না। অসুবিধা আমাদের থেকে ওরা বেশি বুঝে। এটা পড়াবো না, এটা বাদ। অসুবিধা বাদ, এই অসুবিধা বললে ওরা হার্ট ফেল করবে ভাই। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস চলে আসছে, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি আপনি একটু এটা বলেন, আমি গল্প করি একটা, ওদের সাথে তাহলে বুঝে যাবে। বিশ্বগ্রাম হলো তোমার বিশ্বকে, মানে একটা গ্রাম মানে কি, গ্রাম বলতে বোঝায় যে একটা মানুষ একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, অনেকগুলো ফ্যামিলি থাকে, ঠিক আছে, সবাই সবাইকে চেনে, সবাই সবার সাথে দ্রুত কমিউনিকেশন করতে পারে। তুমি তোমার চাচার বাড়িতে যাচ্ছ, ফুপুর বাড়িতে যাচ্ছ, পাশাপাশি হলে মানে সবার সাথে তুমি মানে ইজিলি কমিউনিকেশন করতে পারতেছো। মানে একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে একটা কয়েকটা ফ্যামিলি মিলে একটা কি গ্রাম হয়। এখন বিশ্ব গ্রাম মানে কি, বিশ্ব হইলো গ্রাম, মানে বিষয়টা হলো তুমি যে প্রান্তে থাকো, তুমি তোমার বাড়ি থেকে তোমার চাচার বাড়িতে যেতে লাগে 2 মিনিট, তুমি ইজিলি যাইতে পারতেছো, সবার সাথে কথা বলতে পারতেছো, এবং এখানে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ইনফরমেশন শেয়ার করতে পারি। হ্যাঁ, ইনফরমেশন। ইভেন আমরা যেমন গ্রামে হচ্ছে আপনার কারোর বাসায় কোনো দুর্ঘটনা হলে, ধরেন সাপোজ কেউ মারা গেল, অথবা কারোর বাসায় কোনো ঝামেলা হইলে, সেটা কিন্তু আমরা মুহূর্তের মধ্যে গ্রামের এক কোণা থেকে আরেক কোণায় জেনে যাই। এই সুবিধাটাই কিন্তু আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড পাচ্ছি। দেখো এই যে ঈদের পরের দিন না 2 দিন পরে দেখো যে ইসরায়েলে হামলা করলো ইরান, এটা আমরা কি বাসায় বসে জানতে পারছি না? সম্ভব ছিল? কই মারছে সাথে সাথে কিন্তু জানতে পারছেন ইসরায়েল করে। একজন বলছে ভাই স্ক্রিন, আরে ভাই স্ক্রিন ঠিক হবে কেমন? বললাম না লাইটিং একটা কেটে গেছে, লাইট একটা কেটে গেলে আর ঠিক হয় না, এটার সমস্যা আছে, ঠিক আছে। তোমার লাইটের প্রবলেম, লাইট ওটা একটা কেটে গেছে, এই জন্য তোমার এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। আজকের দিনটা একটু কষ্ট করে ক্লাসটা করো, ঠিক আছে। আর স্লাইড আমরা তোমাদেরকে দিয়ে দিব, আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পরে এই সবসময় তো আর ঘোলা দেখা যায় না, কিছু সময় তো স্পষ্ট দেখা যাচ্ছে। তো যাদের চোখ ব্যথা করতেছে, এই যে ব্রাইটনেস কমায় দাও। আজকে একটু কষ্ট করে ক্লাসটা করো, হ্যাঁ।
কালকে থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কালকে আমরা ঠিক করে ফেলবো। এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে খুলছি লাইট, এই যে লাইট খুলছি, ঠিক আছে, লাইটের তার কেটে গেছে, কালকে ঠিক করে ফেলবো। আমরা স্লাইডটা দিয়ে নিব, তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। সমস্যা হবে না। জুম ইন আউট হচ্ছে ক্যামেরা এটা। তো এই যে বিশ্বগ্রামে ওইটাই হচ্ছে তোমার ইনফরমেশন গুলো তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। গ্রামের সবাই সবাইরে যেভাবে চিনে, তুমি এখন চাইলেই পৃথিবীর যে কাউরে চিনতে পারো, যাকে খুশি তাকে বন্ধু বানাতে পারো। গ্রামের সবাই যেহেতু পরিচিত, অনেক বন্ধু বান্ধব থাকে তোমার। সিমিলারলি কিন্তু এখন তুমি আমার যে কোনো জায়গায় বসে, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, যে কোনো জায়গায় কিন্তু তুমি চাইলেই বন্ধু বানাতে পারছো, এবং সেখানে কি হচ্ছে সেটাও তুমি জানতে পারছো। ইভেন এমন হয় যে তুমি গ্রামে তোমার বন্ধু কোথায় যাচ্ছে কি হচ্ছে তুমি কিন্তু খোঁজ রাখতে পারছো। সেম জিনিস কিন্তু ওখানেও হচ্ছে। ফেসবুকে কানেক্টেড আছো, কে কোন রেস্টুরেন্টে খাইতে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, সবকিছু কিন্তু আমরা জানতে পারছি। তুমি সিঙ্গেল ক্লাস নিয়ে দেখো তো, মানে ফোকাস ঠিক থাকে কিনা। আচ্ছা, ঠিক আছে। দুইজনের জন্য হয়তো লাইটের জন্য একটু কম। ওকে ওকে। তো এই যে দেখো, এই যে যে বিশ্বগ্রামের কথাটা বলছে, এই বিশ্বগ্রামের কথাটা দেখো, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। এখানে একটা জিনিস মাথায় রাখো যে তো দেখো বলছে এখানে একটা জিনিস খুব ডিটেল বলছে, ভালো করে মনে রাখবা, যে বলছে যোগাযোগ ও সেবা প্রদান। নট অনলি যোগাযোগ, তোমার যে কোনো সার্ভিস প্রদান করাও হতে পারে। দেখো বলছে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। অর্থাৎ যেই ওয়ার্ল্ড, আমাদের এখন যে ওয়ার্ল্ডটাকে আমরা যেটা চিনি, আমরা একুশ শতাব্দীতে বলে নাকি, হ্যাঁ ভুলে গেছি, যাই হোক, আমরা 21st সেঞ্চুরিতে বসবাস করছি। এখন কিন্তু সবকিছুই তোমার কি আইসিটি নির্ভর। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর যে একটা বিশ্বে আমরা বসবাস করছি, এখন তুমি কিন্তু আইসিটি ছাড়া কিছু কল্পনাও করতে পারবে না। তুমি সেটা পড়াশোনা বলো, তুমি হচ্ছে যোগাযোগ করা বলো, এন্টারটেইনমেন্ট বলো, এনি কাইন্ড অফ সার্ভিস বলো, অথবা তোমার হচ্ছে ডক্টর দেখানো বলো, সবকিছুই কিন্তু এখন উইথাউট আইসিটি পসিবল না। তুমি যেটাই ইউজ করো, মোবাইল ইউজ করো, যেটাই ইউজ করো, সবকিছুতেই কিন্তু আইসিটির ব্যবহার থাকে। এবার এইখানে একটা জিনিস তোমরা মার্ক করবা, সেটা হচ্ছে একটা 1962 সাল, সেটা কি, কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান। এই নামটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অবজেক্টিভে আসতেই পারে অথবা তোমার ক নাম্বারেও আসতে পারে, যে বিশ্বগ্রামের ধারণাটা প্রথম কে আনেন। 1962 সালে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এটা উনি আর দুইটা বইয়ের মাধ্যমে আনেন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এরকম বই আছে, তোমরা এটা একটু ডিটেল পড়ে নিবা। আমরা একটু জাস্ট অলরেডি দেওয়া আছে, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি বইয়ে উল্লেখ করেন, এই জন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। অর্থাৎ উনি 1962 সালে এই যে গুটেনবার্গ গ্যালাক্সি নামে যে বইটা আছে, ওই বইতে প্রথম এই গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করেন। উনি কিন্তু এটা নিয়ে খুব একটা কিছু বলেছিলেন না, বাট এইটা ব্যবহার করার কারণে তাকে এই গ্লোবাল ভিলেজের বা বিশ্বগ্রামের জনক বলা হয়। তো এইখানে তোমার দেখো বলছে এই তোমার বিশ্বগ্রাম যখন আমরা বলছি, কিন্তু এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কিন্তু আমার কয়েকটা জিনিস লাগবে। এর মধ্যে আচ্ছা, আমি একটু ক্যামেরার ফোকাসের বাইরে আসছি, কারণ হচ্ছে ক্যামেরা আমি গেলে বা কোনো অবজেক্ট গেলে হচ্ছে ফোকাস নিচ্ছে বারবার। আমি একটু বাইরে থেকে কথা বলার চেষ্টা করছি। দেখো বলছে হার্ডওয়্যার, বিশ্বগ্রাম যে কোনো ধরনের এই আমরা যে বিশ্বগ্রামটা আমরা যেটা বুঝছি যে আমার ওয়ার্ল্ডটা বিশ্বগ্রাম কিভাবে হবে, যে পুরো ওয়ার্ল্ডটাকে একটা গ্রামের মধ্যে হাতের মুঠোয়, আমরা যে বলছি না পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়, এই জিনিসটার জন্য আমার কিন্তু তোমার কিছু কিছু জিনিস প্রয়োজন হবে। তার মধ্যে একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কানেক্টিভিটি। এটাকে আবার মেরুদণ্ডও বলা হয়। এই যে কানেক্টিভিটি, এই যে বলা হয়েছে দেখো, মেরুদণ্ড বলা হয়, নেটওয়ার্ক বা কানেক্টিভিটিকে। এটা তোমরা খুব সুন্দর করে মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে তোমার নেটওয়ার্ক বা কানেক্টিভিটি হচ্ছে তোমার এই যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের হচ্ছে মেরুদণ্ড। এইখান থেকে শিওর অবজেক্টিভ পাবা এটা তুমি, যে বিশ্বগ্রামের মেরুদণ্ড কি। তো আমরা জাস্ট মনে রাখো এখানে যে আমার একটা বিশ্বগ্রামের জন্য আমার কয়েকটা জিনিস প্রয়োজন হয়, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। তো এরপরে দেখো বিশ্বগ্রামের সুবিধা কি হচ্ছে, আমরা একটু ডিটেল এটা দেখি। দেখো বলছে স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়। এটা আমরা জানি যে আমি চাইলেই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মানে মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারছি। তারপর থেকে পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে। অর্থাৎ পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখন ইনফরমেশনের কোনো অভাব নাই। যে কোনো টপিকে তুমি বাংলাদেশে থাকো, অন্য দেশের যে কেউ কিন্তু ওই টপিকে রিসার্চ করেছে এবং সে সম্পর্কে কিছু বলছে, তুমি সেটা গুগল করলেই পাচ্ছ, এবং হ্যাঁ এটা সহজেই পাচ্ছ তুমি আর কি। দেখো বলছে প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো আমরা
দেখো তুমি তোমার আগের জেনারেশন বা কয়েক বছর আগে তোমার বাবা মা বা হচ্ছে একটু বড় যারা আছে তাদের দিকে খেয়াল করো, তারা কিন্তু ফোন চালাইতে পারে না অথবা কম্পিউটার চালাইতে পারে না, অথবা তোমার এই যে এই আইসিটি রিলেটেড ব্যাপারগুলোতে ওনারা কিন্তু অনেক অজ্ঞ। তো এই যে এই বিশ্বগ্রামের ফলে আস্তে আস্তে দেখো আমাদের এই যে মানুষের সক্ষমতা বৃদ্ধি পাইছে এগুলা ব্যবহারের ক্ষেত্রে। তারপর দেখো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। আমরা এই যে দেখো আমি যে ড্রেস আপ করছি, আমরা যে ড্রেস আপ নর্মালি এখন করে থাকি এটা কিন্তু আমাদের কালচার না। আমরা নর্মালি হচ্ছে আমাদের কি বলে যারা পূর্বপুরুষ ছিল তারা কিন্তু নর্মালি লুঙ্গি গামছা এগুলো পরতো, রাইট? কিন্তু আমরা এগুলো কোত্থেকে শিখছি? আমরা হচ্ছে তোমার এই যে বিভিন্ন মানে আমাদের ফেভারিট যারা আছে তাদের কাছ থেকে, তাদের কালচার দেখে দেখে আমরা বড় হয়েছি, আমাদের ভালো লাগছে, আমরা হচ্ছে এটা অ্যাডাপ্ট করছি। তো এই যে এইভাবে আমরা আরো অনেকগুলা জিনিস কিন্তু আমাদের ডে টু ডে লাইফে কিন্তু অনেকগুলা জিনিস যেটা আমরা হচ্ছে অন্য অন্য কালচার থেকে নিয়ে আসছি সেটা কিন্তু আমাদের ছিল না, যার ফলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পাইছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ও লেনদেন সহজ ও দ্রুতর হচ্ছে। এই যে ভাইয়া যখন বলছিল ব্যবসা বাণিজ্য আমরা চাইলে এখন কাউন্ট করা এবং যে কোনো জায়গায় ব্যবসার আমরা ধরো যে চাইলে অনলাইনে বাসায় বসে কিন্তু বিজনেস করতে পারি। ধরো আমার নিজের একটা বিজনেস আছে ক্লোথিং এর, তো আমি চাইলেই কিন্তু বাংলাদেশে শুধু নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি যে কোনো জায়গায় কিন্তু চাইলে কিন্তু আমি কুরিয়ার করে অথবা আমার মতো করে আমি পাঠাইতে পারবো বা যোগাযোগ করতে পারবো যে কারোর সাথে যে আমার এই প্রোডাক্টটা তুমি নিতে আগ্রহী কিনা বা এটার দাম কত। তো দেখো ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যায়, ইউ গাইজ আর ডুইং দ্যাট রাইট নাও, যে হচ্ছে বাসায় বসেই তোমরা এখন লার্ন করছো কি যে কোনো সাবজেক্ট তুমি বাসায় বসেই পড়তে পারছো। এরকম তুমি চাইলে, এটা একটা ছোট কনসেপ্ট, ন্যারো কনসেপ্ট, ব্রড কনসেপ্ট যদি ভাবো তো তুমি বড় বড় পৃথিবী ধরো অক্সফোর্ড ইউনিভার্সিটি, তুমি কিন্তু চাইলে বাসায় বসে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে পারো, ঠিক আছে? দেন বলছে উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। ধরো এখন তুমি অসুস্থ, তুমি চাই তোমার বাংলাদেশে ওই ডাক্তার নাই, অথবা তোমার এমন কোনো রোগ হয়েছে যেটা বাংলাদেশে আগে কখনো হয় নাই। তো এই জিনিসটা ধরো সিঙ্গাপুরে হয়েছে, তো আমরা চাইলেই সিঙ্গাপুরের ডক্টরের সাথে কিন্তু ইমিডিয়েটলি কানেক্ট করতে পারছি, ঠিক আছে, বা জিগাইতে পারছি কেমনে কি করা দরকার। এই জিনিসটা আরো ডিটেল পড়বো, কারণ এইখানে যা যা বলছে সবগুলো কিন্তু ডিটেল আছে, এই জন্য আমি আর আলোচনা করছি না এখন। দেখো বলছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোনো বিষয়ে মতামত দেওয়া যায়, সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে, বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে হচ্ছে তোমার এই যে বিশ্বব্যাপী আমরা এখন চাইলেই বাংলাদেশে বসেই কিন্তু যে কোনো দেশে জব করতে পারি। গুগল, অনেকেই আমাদের দেশে বসে মাইক্রোসফট, গুগল এবং অনেক ভ্যারাইটিস, অনেক তোমার হচ্ছে টপ টপ কিছু টেক জায়ান্ট বা এমনি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, অনেক বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানেও কিন্তু বাংলাদেশের অনেকেই কাজ করছে বাসায় বসে। অসুবিধা দেখো বলছে যে ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা থাকছে না। কারণ আমার কিছু ইনফরমেশন ধরো আমি শেয়ার করছি, বাট আমি চাচ্ছি না যে অমুক কেউ জানুক, সেটা কিন্তু পসিবল হচ্ছে না এখন। এই মুহূর্তের মধ্যে অনেক কিছু আমাদের ভাইরাল হয়ে যায়, তাই না? আমাদের দেশে কিন্তু টুকটাক করে প্রতিদিন কেউ না কেউ ভাইরাল হয়ে যাচ্ছে। এই জিনিস কিন্তু হওয়ার কথা না। আর আমাদের একটা সমস্যা কি, আমরা কিন্তু অনেক মজা পাচ্ছি যে অমুকের এটা হইলো ওইটা হইলো, বাট মানে ইটস নট রাইট। একজনের জিনিস না তুমি মজা নিচ্ছ, এটা তার পার্সোনাল ইস্যু। তুমি যে জিনিসটাতে মজা নিচ্ছ ওই জিনিসটা কিন্তু তুমি নিজেও করে থাকো, তোমারটা পাবলিকলি আসে না এই জন্য তুমি মজা নিচ্ছ। তুমি একটা মেয়েকে মেসেজ দিচ্ছে, সেটা তুমি ভাইরাল করে দিচ্ছ, কেন তুমি কি দাও না? নর্মাল, তোমরা এই জিনিসগুলা নিয়ে মজা নাও এবং ওই মানুষটার পার্সোনাল লাইফ হচ্ছে হ্যাম্পার হচ্ছে, যার কারণে এই যে আমাদের অনেক তোমার সমস্যা হয়, গোপনীয়তা বজায় থাকছে না, সহজে অসত্য বা মিথ্যা বানোয়াট সংবাদ ছড়িয়ে সামাজিক বিশ্লেষণ। অনেকেই ধরো যে কোনো কাজ নাই বসে আছে, হুট করে বললো যে আমার গ্রামে কেউ এসে বোম মারছে, এই ধরো যে জঙ্গি হামলা করছে, বাট অ্যাকচুয়ালি কখনো হয়ই নাই। এরকম কিন্তু অনেকেই কৌতূহল বশত বা হচ্ছে মজা করে পোস্ট দিয়ে থাকে। অনেকে যারা ধরো বুঝে না বা হচ্ছে ধরো তোমার ওই কি বলে নর্মালি নাও বুঝতে পারে, অথবা হঠাৎ দেখে স্ক্রল করে চলে গেছে, ও দেখছে যে অমুক জায়গায় বা অমুক দেশে অমুক গ্রামে এরকম কিছু একটা ঘটেছে, ও কিন্তু না জেনে ও মাথায় রেখে দিচ্ছে যে এরকম কিছু হইতে পারে। তো এই যে মিথ্যা কথা বা বানোয়াট সংবাদ সহজেই ছড়াই দিতে পারছে যে কেউ। প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য উন্নত দেশগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যে আমরা দেখো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইটির কাজগুলোতে হচ্ছে ডেভেলপ কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট। আমরা বাংলাদেশিরা চাইলেও কিন্তু অনেক বড় বড় কিছু করতে পারি না, কারণ আমাদের ওই সার্ভিস বা আমাদের ব্রডব্যান্ড কোয়ালিটি বলো বা আমাদের ওই এনভায়রনমেন্টটা এখনো ক্রিয়েট করা হয় নাই বা হয়ে ওঠে নাই, যেটা ইন ফিউচার হবে। দেখো বলছে ইন্টারনেটের ফলে, আচ্ছা এই ডিটেল গুলো তোমরা একটু পড়ে নিবা। বলছে যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান,
এই যে এই জিনিসগুলো আমরা একটু ডিটেল করব। তোমরা কি আলোচনা করছো? সবাই ফোনে আসক্ত হচ্ছে, এটা খারাপ। কি ভাইরাল হচ্ছে? এই আমার টিকটক কবে ভাইরাল? এটা আমি না, আর তোমরা যেটা দেখছো ওটা অ্যাকচুয়ালি আমি না। এই যে মাত্র এই যে এটা বললাম, এই যে মিথ্যা ও বানোয়াট সংবাদ, ঠিক আছে, আমার নামে ওটা ছাড়ানো হচ্ছে। ওটা অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট থেকে না, এটা কোথা থেকে কিভাবে আসছে আর অন্য আমার না। ওটা থাকলে আমি কবেই ডিলিট করে দিতাম, ওটা আমার না। দেখো এখানে বিশ্বগ্রামের যে উপাদানগুলো বলছে, এর মধ্যে দেখো যোগাযোগ, শিক্ষা, গবেষণা, বাসস্থান, বিনোদন, সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক বিনিময়, কর্মসংস্থান, চিকিৎসা, অফিস, ব্যবসা বাণিজ্য, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। একটু দাঁড়াও, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। ওকে, সো তোমরা, অনেকে বলছে যে মার্ভিন বলছে এটা আসলেই আপনি, নেটের প্রবলেম ছিল প্রচুর, এআই দিয়ে করছে। ওই হ্যাঁ এআই দিয়ে করছে, খালি চোখে দেখেছি, চশমা নিয়েও দেখেছি, তাই এটা মিথ্যা হতে পারে না। হ্যাঁ, এই আপনার ছাত্রীর কলেজ থেকে কিছুদিন পর পর লিঙ্ক বাড়ানো যায়। কোন ছাত্রীর কলেজ থেকে? আমি কি তাকে চিনি? তোমরা বিশাল দুষ্টু, বুঝছো তোমরা? এই মান সম্মান কিছু রাখবা না তোমরা। আমি একটা ভালো ছেলে, কি সব বলে তোমরা। এই আমি হচ্ছে পৃথিবীর প্রথম টিচার, এই স্টুডেন্টের কারণে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। তোমরা আমার কি সব শেখাচ্ছ? আমি একটা ইনোসেন্ট ছেলে, এগুলো কিন্তু আমি বুঝি না। তা আমরা একটু ডিটেল আলোচনা করবো এখন। দেখো, ওকে, তো বলছে যোগাযোগ কি। তো ধরো নির্ভরযোগ্যভাবে তথ্যের আদান প্রদান করা হয়। আচ্ছা, এত প্যান 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 করে লাভ নাই, একদম মানে সহজে বোঝানোর চেষ্টা করি আমি তোমাদের। যোগাযোগ, এই যে মাত্র দেখো আমি মাত্রই বলছিলাম যে মৌখিক যোগাযোগ, অবচনিক যোগাযোগ, লিখিত যোগাযোগ। যোগাযোগ অনেক রকম হইতে পারে। মৌখিক, আমি তোমার সাথে কথা বলছি, তুমি শুনতে পারছো, তার মানে এটা মৌখিক যোগাযোগ। আমি যদি তোমার অবাচনিক, ধরো আমি কথা বলতে পারি না, আমি যদি ইশারা দিয়ে আমি বুঝাই, দিস ইজ কল্ড অবাচনিক, ঠিক আছে। এন্ড দেন লিখিত যোগাযোগ, আমি কথা না বলে যদি লিখে লিখে বুঝাই, তাহলে আমি কাউকে ভালোবাসি, মুখ দিয়ে বলতে পারছি না, তা আমি কি করলাম, আমি হচ্ছে সুন্দরভাবে করে লিখে লিখে দিলাম। তো ওইটাকে কি বলা হয়? লিখিত যোগাযোগ বলা হয়। এখন মনে হয় না, কি হচ্ছে একটু পর পর জুম ইন আউট হচ্ছে। ঠিক আছে, প্রথম ফার্স্ট হট, এটা উৎস করে দেয় না দিব। সো দেখো যোগাযোগের, এখানে বলছে বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো হচ্ছে ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, ঈদ মোবারক। না, না, আমাকে ঈদের কই দেখবে। কেমন আছেন আপনারা সবাই? ও, ক্লাস কি কালকে হয়েছে একটা? কালকে ওদের হয় নাই, আজকে মনে হয় প্রথম। আজকেই প্রথম। বাহ, এই কেমন আছেন সবাই একটু জানান, কি অবস্থা আপনাদের সবার? ঈদ মোবারক দিছে এই হট কোর্স না? বাংলা ইংলিশ আবিষ্কার করছে, ওই জিনিসকে আপনারা সবাই। ও, ক্লাস কি কালকে হয়েছে একটা? কালকে ওদের হয় নাই, আজকেই প্রথম। বাহ, এই কেমন আছেন সবাই একটু জানান, কি অবস্থা আপনাদের সবার? তাহলে ক্লাস পাতি কি ভালো চলতেছে আপনাদেরকে? ঈদ খালি করছেন না পড়ালেখাটাও করছেন? খালি ঈদই করছেন না পড়ালেখাটাও করছেন? কি রে, লাইটিং তো অসাধারণ আছে এই অবস্থা। তাই জুম ইন আউট হচ্ছিল, এটা ঠিক হইলেই হয়। না না, আমি ঠিক করে দিয়েছি তো। তাহলে আর সমস্যা নেই। না, আপনাদের সাথে তো আমার ক্লাস মঙ্গলবার, সে এক সপ্তাহ টাইম আছে, মঙ্গলবারে দেখা হবে আপনাদের সাথে আমার। এর মাঝখানে কোনো দেখা দেখি নাই, ঠিক আছে? পড়ালেখাও করেছেন, আশাবাস। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। তামিম, সব করেছেন একসাথে, সবকিছু করে কেমনে?
নাও এক ক্লাস নাও, আমি একটু কাজ করি। এদের ওই যে কাজ করবা? সমস্যার শীটটা বানাই। ওদের জন্যই কাজ করছে। কাজ ভালো লাগে না। একটু দাঁড়াও, চার্জে দিয়ে নি। ওকে, তো আমরা ব্যাক করি। এটা তো আমরা বললামই। ওকে, তো এই ইমেল, এটা একটু ডিটেল পড়ে নাও। এটা নিয়ে আমরা আলোচনা না করি। ইমেল কি সবাই জানো? যে বলছে যে এটার ফুল ফর্মটা তোমরা একটু ইম্পর্টেন্ট, সেটা একটু মার্ক করে দিচ্ছি যে ইমেলের ফুল ফর্ম, যে ইলেকট্রনিক মেইল। এখান থেকে অবজেক্টিভে প্রশ্ন আসতে পারে যে ইমেলের ফুল ফর্ম কি। তো দেখো, আমরা আগে যদি তোমার চিঠি পাঠাইতাম, বা এখনো যেটা চিঠি বুঝো, এটাই যদি আমি অনলাইনে পাঠাই, সেটা হচ্ছে তোমার ইমেল। ঠিক আছে? তো এখন যেটা হয়, ইমেইলের মাধ্যমে শুধু কিন্তু মেসেজই দেওয়া যায় না, তুমি চাইলে ভিডিও, অডিও সবই পাঠানো যায়। সো এখন এই যে ইমেল, তো তোমরা সবাই জানোই, যেমন সবারই মনে হয় ইমেল আছে। তোমরা এমন কেউ আছো যে ইমেল বুঝো না? যেমন ধরো এটা একটা ইমেল, ঠিক আছে, আমারও এমনি একটা ইমেল আছে, সবারই এরকম নর্মালি একটা করে ইমেল থাকে। তোমারও আই গেস তোমাদেরও ইমেল আছে। সেখানে দেখো বলছে টেলিকনফারেন্সিং কি। এখানে একসাথে দুইটা জিনিস বুঝাবো, টেলিকনফারেন্সিং অ্যান্ড ভিডিও কনফারেন্সিং। এই যে আমি তোমাদের সাথে যখন কথা বলছি, এই কথা ধরো যে আমরা একটা বিজনেস মিটিং করব, সেটা আমার বিজনেস পার্টনার ধরো 4-5 জন, একজন এক এক দেশে আছে। তো আমার তো এখন চাইলে আমি ফিজিক্যালি মিটিং করা পসিবল হচ্ছে না। তো আমি যেটা করলাম, আমি অনলাইনে তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করলাম। এখন আমি যে অনলাইনে তাদের সাথে ডিসকাসটা করবো, বা যে মিটিংটা আমরা করব, বা তোমাদের সাথে মাঝে মাঝে আমরা কিন্তু একটা মিটিং করে থাকি বিভিন্ন ব্যাপারগুলোতে কনসাল্ট করার জন্য, বা তোমাদের সাথে এই যে মোটিভেশনাল সেশন চলে, ওই সেশনে যে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, ওই ক্লাস যদি তোমার যদি ভিডিও বাদে হয়, অর্থাৎ আমরা শুধু কথা বলতে পারি ভিডিও অফ রেখে, সেটারে বলা হয় অডিও কনফারেন্সিং। এন্ড আমরা যদি ভিডিও অন রেখে দেখতে পারি এবং কথা বলতে পারি, দুইটাই করতে পারি, তখন সেটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ আমরা যদি না দেখে কথা বলি, জাস্ট কথা বলাকে অডিও কনফারেন্সিং বলে, এবং দেখতে পারবো এবং কথা বলতে পারবো, এই দুইটা একই সাথে করাকে ভিডিও কনফারেন্সিং বলে। এটা তোমরা সবাই পারো, আমরা জাস্ট বকবক করছি আর কি, দরকার তাই। আউটসোর্সিং কি দেখো, কোনো আউটসোর্সিং একটা জিনিস আছে এখানে, যেটা করো সবাই একটা কমন মিস্টেক করো, আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং, এই দুইটার মধ্যে গোবলাই ফেলে একদম। তো এর মধ্যে দেখো একটা বলছে যে আউটসোর্সিং কি বলছে কোনো প্রতিষ্ঠান কাজ নিজেরা না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়ার কাজকে আউটসোর্সিং বলে। ফ্রিল্যান্সিং কি বলছে, কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। এই আমরা যখন ডাটা ইনফরমেশনের কথা বলছিলাম যে বেসিক্যালি দে আর সেম। তো এরকম এগুলাও সেম, ঠিক আছে। ডিফারেন্স কি, আউটসোর্সিং একটা ব্রড কনসেপ্ট, এন্ড ফ্রিল্যান্সিং তার মানে ব্রড কনসেপ্টের মধ্যেই পড়ে, যে পুরো জিনিসটা ফ্রিল্যান্সিং। আমি এই যে পুরো জিনিস ধরো যদি ভাবি, ধরো আমি ইন্টারনেট ভাবলাম, ইন্টারনেট কি হইতে পারে, ইউটিউব হইতে পারে, ফেসবুক হইতে পারে, টিকটক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, টুইটার, যে কোনো কিছুই হচ্ছে আমার ইন্টারনেট। কিন্তু একটা ফেসবুক কি পুরা ইন্টারনেট না। সেম ভাবে আউটসোর্সিং হচ্ছে পুরা জিনিসটা, আর ফ্রিল্যান্সিং হচ্ছে এরকম, ধরো একটা ফেসবুক, ইউটিউব, এরকম কিছু। তো আউটসোর্সিং কারা করে, ধরো আমি হচ্ছে আমেরিকান কোনো কোম্পানি, তো আমি কি করলাম, আমার যে কাজগুলো আমার দরকার, ধরো নর্মাল ডে টু ডে হিসাব রাখা, অথবা আমার প্রত্যেকটা কাস্টমারের ইনফরমেশন গুলা প্রতিদিন লিখে রাখা, এই কাজটা আমেরিকার একটা লোক দিয়ে যদি আমি করতে চাই, তাহলে আমার কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা তাকে স্যালারি দিতে হয়। তো আমি ভাবলাম কেমন হয় যদি আমি কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপরে তোমার মায়ানমার, এই টাইপের থার্ড ওয়ার্ল্ড, যারা হচ্ছে তোমার মাত্র ডেভেলপ করছে অথবা অনুন্নত কান্ট্রি আছে, তাদের কোনো দেশের কারোর থেকে টাকার বিনিময়ে কাজ করিয়ে নেওয়া। অর্থাৎ আমার যে কাজটা আমেরিকাতে যাদের দিয়ে করাইতাম, তারা কিন্তু হাই স্যালারি হচ্ছে আমার কাছে চাইতো, এই সেম জিনিসটা আমি তৃতীয় বিশ্বর কাউকে দিয়ে কম টাকায় করাই নেওয়া, সেটাই হচ্ছে আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা কি, ধরো আমি একটা কোম্পানির সাথে চুক্তি করব যে ওর হয়ে আমি প্রতি মাসে, অথবা প্রতি মাসে না হোক, একটা কাজও হইতে পারে, মান্থলি হইতে পারে, যে আমার স্বাধীনভাবে আমার যখন খুশি তখন কাজ করব, আমি তোমার কাজটা এই দিনে, ধরো আমি 3 দিনের চুক্তি করলাম, যে 3 দিনের মধ্যে আমি তোমার কাজটা করে দিব। সেটা হতে পারে ভিডিও এডিটিং, হইতে পারে নিউজ পেপার এডিটিং, হইতে পারে এনি কাইন্ড, যে কোনো কিছুই হইতে পারে। সো আবার হইতে পারে যে আমি একটা প্রতিষ্ঠান যেটা লোগো বানানোর কাজ করি, তো আমি বাংলাদেশে বসে তার লোগোটা বানাই দিলাম।
তো এই জিনিসগুলা যদি আমি হচ্ছে একটা চুক্তির ভিত্তিতে, দেখো দীর্ঘস্থায়ী কিন্তু না, এইখানে একটু মনে রাখবা যে বলছে যে দীর্ঘস্থায়ী চুক্তি কিন্তু না, যে দীর্ঘস্থায়ী চুক্তি না করে যে আমার ছোট ছোট স্বাধীনভাবে আমার যখন খুশি 3 দিন, ধরো 3 দিনের আমি একটা ডিল করলাম, 3 দিনের মধ্যে তোমার কাজটা করে দিব। যে আমরা নর্মাল চাকরিতে কি করি, আমার 9টা টু 5টা করতে হয়। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার 9টা টু 5টা কোনো সিস্টেম নাই, আমি 3 দিনের মধ্যে আমার যখন খুশি তখন আমি কাজ করে দিতে পারবো। আমার মন চাইলে আমি ঘুমাবো, মন চাইলে কাজ করব। আমরা যদি পরে যাই, দেখো দূরশিক্ষা, এই যে বাংলায় লিখছে, বাংলায় লিখা আসলে অনেকেই বুঝে না তোমরা। দূরশিক্ষা বা ডিস্টেন্স লার্নিং, এটা ইংরেজিতে বলা হয় ডিস্টেন্স। আমার যা লেখা হচ্ছে দিন দিন, ডিস্টেন্স লার্নিং ইংরেজিতে ডিস্টেন্স, কথা বলতে গেলে খালি বেঁধে যাচ্ছে কেন, খিদা লাগছে না পানি লাগবে। দেখো বলছে ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষা কি। বিশ্বগ্রাম ধারণায় শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীতে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হয় না। এই যে আমার এই যে মন খারাপ হয়ে গেল, দেখছো, এই যে আমার বাসা কুষ্টিয়া, আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসছি, কেন বলতো? কারণ আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের সব থেকে ভালো, আমি কিন্তু অন্য ভার্সিটিতেও চান্স পেয়েছি, কিন্তু এখানে কেন আসছি, এটা সব থেকে ভালো ইউনিভার্সিটি। এই ফ্যাসিলিটিস কিন্তু আমার, এই যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে কিন্তু আমাকে আসতে হচ্ছে এখানে, আমার ফ্যামিলি ছেড়ে সবাইকে ছেড়ে আমার এখানে চলে আসতে হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো যদি আমি অনলাইনে, ধরো আমি চান্স পাইছি, সবাই অনলাইনে বাসায় বসে পড়তে পারছি, আমার ফিজিক্যাল ক্যাম্পাসের কোনো দরকার নেই, বাসায় বসেই যদি আমি পারতাম তাহলে কি আমার আশা লাগতো না? ওই জিনিসটা বলছে, দেখো যে শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ারও কোনো প্রয়োজন নাই। এর জন্য কি হচ্ছে, দেখো আমার সময়, অর্থ, পরিশ্রম সবকিছুই কম লাগছে, না সময় লাগছে যাওয়া আসার, না আমার টাকা খরচ হচ্ছে, না আমার বেশি পরিশ্রম করতে হচ্ছে। একজন শিক্ষক ঘরে বসেই বিভিন্ন বিষয়ের পর ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার করে বা ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে। বিভিন্ন শিক্ষার্থীরা ঘরে বসেই সেটা গ্রহণ করতে পারে। যেমন তোমরা নিজেরাও যেটা করছো, বাসায় বসেই পড়াশোনা করছো। আমি কিন্তু প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা হচ্ছে তোমার কি ভিডিও টিউটোরিয়াল করছি অথবা স্লাইড বানাই দিচ্ছি, এটা বাসায় বসেই তুমি করতে পারছো। এই জিনিসটাই, ধরো যে তোমার গ্রামে কোনো টিচার নাই ভালো, তো তোমাকে যদি ঢাকায় এসে পড়তে হতো, এটা ইট উইল বি টাফ ফর ইউ, রাইট? সো এর জন্য কি হইতো, আমি হচ্ছে এখন বাসায় বসেই যে সেম সেম সুবিধাটা তোমরা পাচ্ছ, এটাকেই বলা হয় ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণ। ইবুক কি? আচ্ছা, ইবুক কি বোঝানো লাগবে, এটা সবাই পারো। যেমন ধরো এখানে একটা বই আছে, এই যে একটা বই, এই একটা বই, এই বইটা, সেম বইটা যদি আমি অনলাইনে পড়তে পারতাম, আমার ফোনে বসে পড়তে পারতাম, সেটা হচ্ছে ইবুক। এগুলারও ইবুক হয়তো বা আছে, আই এম নট শিওর, যে আমি আমার মোবাইলে পড়ে, বা এখন আবার অনেক বিশেষ মোবাইল, বিশেষ টাইপের মোবাইল যেটা ই রিডার বলা হয়, এই টাইপের ট্যাবলেট পিসি এগুলাও কিন্তু বের হয়েছে শুধু বই পড়ার জন্য। তো এই টাইপের কিছু হইতে পারে যে তুমি মোবাইলে বসে যদি বইটা পড়তে পারো, সেটা হচ্ছে ইবুক। অনলাইন লাইব্রেরি কি, আমরা নর্মালি লাইব্রেরি বলতে ধরো গল্পের বই, উপন্যাস বা যে কোনো লাইব্রেরি থেকে তুমি যে বইটা কিনতে গেলে যাইতে হয়, এখন আমার এই বইটা যদি এই যে তোমার মোবাইলেই পড়া যাইতো, লাইব্রেরি, আমি মোবাইল থেকে একটা লাইব্রেরি, ধরো আমি একটা লাইব্রেরি খুলছি, অনলাইন লাইব্রেরি, তো আমি বই সেল করছি অনলাইন কপি 10 টাকা বা 15 টাকা, তুমি আমার লাইব্রেরি থেকে কিনে নিবা বাসায় বসে, সেটা তোমার কাছে চলে যাবে, তুমি পড়তে পারবা। সো বলছে বিশ্বগ্রাম ব্যবস্থায় দেখো চিকিৎসা, সো এই টেলিমেডিসিনটা আগে দেখো, বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কিংবা বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। এই টেলিমেডিসিনে কিন্তু 2 রকম হয়, ঠিক আছে, মনে রাখবা টেলিমেডিসিন 2 রকম হয়। এটা হচ্ছে একটা অডিওতে হতে পারে, ভিডিওতেও হতে পারে, ঠিক আছে, এটা আবার একটু ডিটেলে মনে রাখবা। তো এইখানে ওই তোমার চিকিৎসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এখানে মার্ভিন কমেন্ট করেছে পিডিএফ কি ইবুক কিনা। হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই ইবুক, তুমি যেটা পিডিএফ পড়ছো ওটাই ইবুক। তো এখন দেখো চিকিৎসা কি, ধরো আমি অসুস্থ হয়ে পড়ছি, এখন এমন কোন, ধরো একটা মানুষের এমন কোন রোগ হয়েছে, আমি একটু বড় কনসেপ্টে বলছি, বড় আকারে, এমন কোন রোগ হয়েছে যেটার চিকিৎসা বাংলাদেশে নাই অথবা বাংলাদেশে আগে কারোর হয়ও নাই। তো সেম জিনিসটা ধরো আমেরিকান বা অস্ট্রেলিয়ার কারণে এই রোগ ওদের নর্মালি হয়ে থাকে। তো আমার যেহেতু আমাদের দেশে হয় নাই, তাই এই টাইপের হচ্ছে ট্রিটমেন্ট বা মেডিসিন বলো বা চিকিৎসক বলো, এরকম কিছু আমাদের কাছে নাই। তো আমরা এখন কি করবো, ওই রোগীকে যদি আমার আবার অস্ট্রেলিয়া ফ্লাই করে নিয়ে যেতে হয়, তোমার ওই রোগীর জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়, এবং তাকে নিয়ে যাওয়াটাও একটা কঠিন কাজ, এর মধ্যে অনেক বিপজ্জনক কিছু হয়ে যাইতে পারে পৌঁছানোর আগেই।
মানে এটা একটা লেন্দি প্রসেস, ভিসা, পাসপোর্ট, টিকিট কাটা, যাওয়া আসা, অনেক একটা হ্যাসেলের কাজ। অনেকে আসে এত এত অসুস্থ হয়ে যায়, ও যে হচ্ছে ট্রাভেল করবে সেই এনার্জিটাও থাকে না। তো এক্ষেত্রে আমরা যদি কেমন হইতো, যে আমি যেখানে আছি সেখানে বসেই আমি যদি ডক্টরটা দেখাইতে পারতাম, ধর আমি অস্ট্রেলিয়ান ওই ডক্টরটার সাথে আমি কানেক্ট করতে পারতাম, এবং আমার যে এক্সরে রিপোর্ট বলো বা যে আমার বিভিন্ন টেস্ট দিছে ওই টেস্টের রিপোর্ট গুলা যদি আমি আগে পাঠাতাম, এবং সে দেখে বলতে পারতো যে আসলে তোমার কি হয়েছে, কোন মেডিসিন গুলা নেওয়া প্রয়োজন, আর কিভাবে করা প্রয়োজন, কি করতে হবে ট্রিটমেন্টটা, সেটা বলে দিতে, তাহলে তো আমাদের জন্য ভালো হইতো। তো এই চিকিৎসাটাও সেরকম কিছুই বলছে, যে আমার যে কোনো রোগের চিকিৎসা আমি বাসায় বসেই ওই ভিডিও কনফারেন্সিং বা অডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসকের সাথে কথা বলে যথোপযুক্ত চিকিৎসা সেবা আমরা নিতে পারবো। এই কথা বলা যা কষ্টের কাজ। মোবাইলে পড়লে মাথা ঝিনঝিন করে, চোখে প্রবলেম হয়। হ্যাঁ, আমার নিজেও, আমি মোবাইলে পড়তে পারি না, তবে অনেকেই পারে। তো এটা আসলে দেখো গবেষণা, গবেষণা কি বলছে, যে আমার গবেষণা, আমি ধরো যে একটা একটু ধরো যে এরকম ব্যাং দেখতে কেমন হয়, ব্যাং হচ্ছে একটু মোটা হয়, তারপরে ধরো এরকম একটা ব্যাং আছে, ঠিক আছে, আমি ব্যাং খুব ভালো আঁকাই। তো এই ব্যাংকটা আমি হচ্ছে এই ব্যাংকে নিয়ে গবেষণা করতে চাচ্ছি। তো এই গবেষণা করার জন্য ব্যাংক রিলেটেড আমার অনেক কিছু দরকার হইতে পারে, তাই না? এই যে আমি ডক্টর, আমি ধরো যে অস্ট্রেলিয়ার কোনো এক ডক্টরের সাথে আমি হচ্ছে মিলায়ে একটা হচ্ছে তোমার গবেষণা করতে যাচ্ছি। এখন অস্ট্রেলিয়ান ডক্টর তো অস্ট্রেলিয়া থাকবে, আমি তো থাকবো বাংলাদেশে। কারণ আমরা দুইজন কি একসাথে হওয়া পসিবল ফিজিক্যালি? না, হইলেও সেটা বারবার যাওয়া আসা সম্ভব না, ব্যাংক নিয়ে যাওয়া আসা। আমি যদি বাসায় বসে আমি যে কাজগুলো করছি সেটা কি রকম সেই ডিটেলটা তাকে পাঠাতে পারতাম, সে যদি আমাকে সেই সম্পর্কে আরো ইনফরমেশন দিত কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু সেভাবে সম্ভব হতো। অথবা ধরো আমি কোনো একটা রোগ নিয়ে আমি হচ্ছে রিসার্চ করব, তো এই রোগ নিয়ে অলরেডি একজন চিকিৎসক ধরো যে ওই দেশে, ধরো ইন্ডিয়াতে, সে হচ্ছে এই বিষয়ে হচ্ছে অলরেডি গবেষণা করছে। এখন এই গবেষণার ব্যাপারটা যদি সে করছে, আমি গুগল করলেই কিন্তু ওই গবেষণাতে সে কি কি করছে ডিটেল কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমি যদি সে যে গবেষণা করছে সেই গবেষণার ডিটেলটা পেয়ে যাই বাসায় বসে, তাহলে কিন্তু আমি ওইখান থেকে আরো ভালো করে করে গবেষণা করতে পারবো। তো অনলাইনে আইসিটি ব্যবহার করে আমরা চাইলে কোনো গবেষকের সাথে কানেক্ট করে তার সাথে গবেষণাও করতে পারি, অথবা কোনো গবেষণালব্ধ তথ্য গুগল করে অথবা তার কাছ থেকে আইসিটির মাধ্যমে বা ধরো ফাইল শেয়ার করে আমরা নিয়ে নিতে পারি। এখন দেখো বলছে অফিস, এই যে অফিসের যে ধারণাটা, এইটা আসলে একবিংশ শতাব্দীতে যেটা হচ্ছে, পুরো অফিসটাই কিন্তু অটোমেটেড হয়ে যাচ্ছে, আর ইন ফিউচার কিন্তু এগুলাই হবে। লাইক দেখো এখানে বলছে যে বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তিত হয়, অফিসের বর্তমান ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হতে চলেছে। চাকরিজীবী বা সেবাগ্রহীকারে এক স্থান থেকে অন্য স্থানে সূত্রে হচ্ছে না, পৃথিবীর যে কোনো স্থানে বসেই পৃথিবীর অফিসের কাজকর্ম করা যায় কিংবা সেবা গ্রহণ করা যায়। অফিসের জন্য প্রয়োজন হচ্ছে না স্থায়ী কাঠামোর, ঠিকানার অথবা কোনো কাঠামোর, বদলে যাচ্ছে অফিসের ফাইল পত্র সংরক্ষণ, দৈনন্দিন কাজ করার পদ্ধতি। এই যে এই সকল ব্যবস্থা বিশ্বগ্রামের অফিস ব্যবস্থাকে বদলে দিয়েছে কম্পিউটার, ইন্টারনেট এবং ওয়েবসাইট। যেমন আমাদের দেশে বসেই কিন্তু অনেকে অলরেডি গুগল, মাইক্রোসফট বা বড় বড় টেক জায়ান্ট কোম্পানিতে কাজ করছে। এটা কিভাবে কাজ করছে? তারা কিন্তু বাংলাদেশে বসেই কাজ করছে। এখন যেই প্রতিষ্ঠান তারে হায়ার করছে, তার অফিসে যাওয়ারই প্রয়োজন নাই। তার যে ধরো ডিজাইনিং এর কাজটা অথবা তার যে হচ্ছে তোমার অ্যানালাইসিস এর কাজটা সে বাসায় বসেই করে দিতে পারছে। তাহলে কি আমার অফিসে যাওয়ার প্রয়োজন আছে? নাই। এখন আমার এমনও হইতে পারে আমার অফিসও দরকার না হইতে পারে। আমি যে সার্ভিসটা দিব, ধরো আমি পুরোটাই ইন্টারনেট বেস সার্ভিস দিব। তা আমি তোমার ক্লায়েন্ট, ধরো আমি একদম সহজে যদি বুঝাই, ধরো আমার একটা ক্লোথিং এর বিজনেস আছে, ধরো জামা কাপড়ের একটা ব্যবসা আছে। তো আমার জামা কাপড়টা আমি কি করছি, তোমার কাছে সেল দিব। এখন আমার কি দোকান থাকাটা ইম্পর্টেন্ট? আমি আমার প্রোডাক্টগুলো আমার বাসায় এনে রেখে দিছি, তো আমি ছবি তুলে তোমাকে দিচ্ছি, তোমার যেটা পছন্দ হচ্ছে সেটাই কিন্তু আমি হচ্ছে তোমাকে পাঠাই দিচ্ছি। যেমন ধরো দারাজ, সাজগোজ.com, ইভ্যালি.com, এরা যেটা করছে তাদের যে প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো ছবিগুলো তুলে দিচ্ছে, তুমি তার মধ্যে চুজ করে অর্ডার দিচ্ছে, তোমার বাসায় চলে আসছে। এর জন্য ওই দারাজের কি একটা অফিসের কোনো দরকার আছে? নাই। এর কারণে ওদের যে কাজগুলা করছে, যারা টেকনিক্যালি কাজ করে, তাদের কি ওই অফিসে যাওয়ার জরুরি আছে? না, তারা বাসায় বসেই কিন্তু তোমার অর্ডারগুলো কালেক্ট করতে পারবে। তারপরে এখন আরেকটা কথা বলছে, দেখো এই যে তার মানে আমার অফিসের দরকার নাই কোনো অবকাঠামো, আবার আমার লেখালেখিরও কিন্তু প্রয়োজন হচ্ছে না। আমি কিন্তু কম্পিউটারেই সবকিছু তুলে রাখতে পারছি, যে কে নিল, কত টাকা নিল, সবগুলা ডিটেল কিন্তু কম্পিউটারে রাখতে পারছি।
এটাই হচ্ছে অফিস অটোমেশন। ঠিক আছে, যে আমার কোনো কিছুই হাতে কলমে করা লাগবে না, বাসায় বসে। যেমন আমরা একটু ডিটেল দেখো বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ ও বহির্যোগাযোগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিকে সম্পন্ন করা যায়। এ ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন। অর্থাৎ আমরা নর্মালি যে ধরনের অফিস বুঝে থাকি সেগুলা না, আমরা বাসায় বসে যে অফিসগুলা কানেক্ট করতে পারবো, মানে তোমার পরিচালনা করতে পারবো, সেগুলাই হচ্ছে আমার হচ্ছে অফিস অটোমেশন। তোমাদের কারোর কি এটা বুঝতে অসুবিধা হয়েছে অফিস অটোমেশন? ক্লাস কত সময় হবে? না দাঁড়াও, একটু দাঁড়াও, আমরা ক্লাস হচ্ছে এখনই শেষ করে দিব। হ্যাঁ, আমরা ক্লাস এখনই শেষ করে দিব, একটু পরেই শেষ করে দিব। বাসস্থান আমরা এটা নিয়ে একটু বলি। দেখো বলছে যে একজন মেবি একটু আলোচনা করেছে যে ভাইয়া ক খ এর জন্য আলাদা শীট কি দেওয়া হবে কি? ম্যাথ তো ভালো পারি না, ক খ কমন পড়ে কম, ক খ এর জন্য আলাদা শীট দেওয়া হবে। আচ্ছা, আমরা এটা মাথায় রাখলাম, আমি চেষ্টা করবো এরকম ক খ এর জন্য আলাদা শীট দেওয়ার। স্যারের ছাত্রী ভাই নওগাঁ জেলায়, রাজশাহী বিভাগ। নওগাঁতে যাইও না ভাই, জীবন নষ্ট হয়ে যাবে। এখন দেখো ব্যবসা বাণিজ্য, তোমার কই চলে আসলাম আমরা? আচ্ছা, বাসস্থান। আর ধরো যে আমি যে অনলাইন, আমি যে নর্মালি ভাষা বলতে যে ভাষা বোঝাই, এই ভাষার সাথে এই ভাষার ডিফারেন্স কি সেটা আলোচনা করি, তাহলেই তুমি বুঝতে পারবা। ধরো যে আমি যে বাসায় থাকি, এই বাসাতে আমাকে ইয়ে ধরো আমার ঘুম পাইছে, এখন আমার যাই ওই দরজা আটকাই দিতে খুব কষ্ট হয়, লাইট অফ করতে খুবই প্যারা লাগে। ঠিক আছে, ফ্যান ফ্যান বাড়ানো কমানো যায়, এমনি ঘুরাই নেই, খুব প্যারা লাগে। তো এই জিনিসগুলা যদি আমি অনলাইনের মাধ্যমে করতাম, ধরো আমি মোবাইলে বসে শুয়ে পড়েই যদি আমার ফ্যানটা অন অফ করতে পারতাম, লাইট অন অফ করতে পারতাম, বাসার দরজা অন অফ করতে পারতাম, এসি অন অফ করতে পারতাম, তাহলে কেমন হতো? ভালো হইতো না? বা ধরো আমি আমার বাসা লক করতে ভুলে গেছি, আমি অফিসে চলে গেছি, এখন আমার কি, তাহলে কি হবে বলতো? আমি বাসায় যদি লক না করি, আমি যে কদিন আগে সাইকেল তালা মারি নাই, আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, এই জিনিসটা আমার যদি বাসাটা লক না করে দিয়ে যায়, তাহলে কি হবে বলতো? আমার বাসার সব জিনিস কিন্তু চুরি হয়ে যাবে। আমি যদি ধরো ভুলে গেছি কিন্তু অফিসে যাই আমি লকটা করে দিতে পারতাম, তাহলে কি আর চুরি হইতো? বা ধরো যে আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে 24 ঘন্টা যদি আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারতাম, তাহলে কেমন হইতো? এই যে কনসেপ্ট, এইটাই যদি একটা বাসার মধ্যে দাও, সেটাই হচ্ছে তোমার স্মার্ট হোম বলা হয়। হ্যাঁ, এই ধরো এই যখন বলছে যে বিশ্বগ্রাম ব্যবস্থায় মানুষের বাসস্থানের সুযোগ সুবিধার ব্যাপক পরিবর্তন হয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে স্মার্ট হোমের ধারণা তৈরি হয়েছে। স্মার্ট হোম হলো একটি বাসস্থান যেখানে রিমোটের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি, এখানে বাড়ি হবে, মানে বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেম সহ বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করা যায়। এখন দেখো অনেকে স্মার্ট টিভি আসছে, রাইট? যে আমি কথা বললে চ্যানেল চেঞ্জ করছে, ভলিউম আপ ডাউন করছে, কারণ সবকিছুই কিন্তু রুমে করা যাচ্ছে, সার্চ দিয়ে দিচ্ছে আমার হয়ে, যদি বলি অমুক কিছু বা গান দাও, সেটাই চলে আসতেছে। তো এই জিনিসগুলাই কিন্তু স্মার্ট হোমের এক একটা ইমপ্লিমেন্ট, মানে তোমার উপাদান। ঠিক আছে, নগাতে না গিয়ে হয়ে গেছে, আর গেলে কি হইতো? এই শুভ কি সারাদিন ছাগা খাই থাকো নাকি? ব্যবসা বাণিজ্য, এই যে অনলাইন শপিং, এই যে তোমার একটু আগেই বললাম না যে আমি বাসায় বসে কিন্তু অর্ডার দিচ্ছে, যে দারাজে অর্ডার দিতে পারছো তুমি অনলাইনে তোমার যে কোনো দরকার হইলে, এটা হচ্ছে আসলে অনলাইন শপিং। ঠিক আছে, এটা নিয়ে আর ডিটেল বলার কোনো প্রয়োজন নেই। দেখো বলছে যে কি ব্যাপার, একই জিনিস বারবার আসছে কেন? দাঁড়া একটু, দাঁড়াও একটু। আচ্ছা, ব্যবসা বাণিজ্য দেখো বলছে, এই যে ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা অলরেডি বলেছিলাম, এই ধরো যে ওই যে daraz.com যে এটা বলছে, ওটাই ব্যবসা বাণিজ্য। এখন এটাতে যেটা বলছে, এটা 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, কনজিউমার টু বিজনেস, কনজিউমার টু কাস্টমার। ঠিক আছে, তো এই জিনিসগুলো না আমরা একটু দেখি বলছি। ই কমার্সের সুবিধা আমরা একটু দেখি বলছে। ই কমার্সের প্রধান সুবিধা হলো সময় ও ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে। সময়, যে আমি হচ্ছে বাসায় বসে যদি আমি কেনাকাটা করতে পারি, ধরো আমার ডিম প্রয়োজন এখন, এখন আমার বাসা থেকে 1 কিলো দূরে ধরো বাজার, তা আমার ডিম কিনে আনাটা বিরক্তিকর, তো আমি যদি বাসায় বসে অর্ডার দিতাম, সে দিয়ে যাইতো, তাহলে কিন্তু আমার সময়টা কমে যেত। ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে কি দেখো, আমার কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমার এলাকাতে ধরো পাওয়া যায় না, তো আমি যদি অর্ডার দিতাম, সেটা আমার ঢাকা থেকে দিয়ে যাচ্ছে
বা চিটাগং থেকে দিয়ে যাচ্ছে, তার মানে আমার ভৌগোলিক যে সীমাবদ্ধতা সেটা কিন্তু দূর হয়ে যায়। ঘরে বসে যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা যায়, যা মাত্র বললাম। ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্যও কিন্তু আমার হচ্ছে টাকা দিয়ে দিতে হচ্ছে না, আমরা চাইলে বিকাশ বা বিভিন্ন কার্ডের মাধ্যমে টাকা দিতে পারছি। ব্যবসার শুরু ও পরিচালনা খরচ কম হয়, যে আমার যদি ব্যবসা করবো, আমার যদি একটা অফিস নেওয়ার প্রয়োজন না হয়। নর্মালি ব্যবসা করতে গেলে কিন্তু দোকান নিতে হয় বা অফিস নিতে হয়, আমার বাসায় গেলে সেই দোকান নেওয়াটার খরচ কমে যাচ্ছে, রাইট? সো তারপরে বিভিন্ন বিল থাকে, কারেন্ট বিল, পানি বিল, এগুলাও বেঁচে যায়। আবার একটা লোক রাখতে হয়, সেগুলোও বেঁচে যাচ্ছে, তো আমার টাকা খরচ কম হবে স্বাভাবিক। বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই বাছাই, তাৎক্ষণিক অর্ডার প্রদানের সুবিধা। যেমন বিজ্ঞাপন যেটা বলছে, আমার নর্মাল দোকান দিলে সেটা কিন্তু আমার ওই যে লিফলেট দিতে হচ্ছে, আর অনলাইনে করলে কি আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, ইউটিউবে ভিডিও দিচ্ছি, এরকম করেই কিন্তু আমার কাজগুলো করা যায়। অসুবিধা কি দেখো, দূরবর্তী স্থানের পণ্যের অর্ডার ক্ষেত্রে বিশেষ ব্যয়বহুল। ধরো আমি এখন একটা প্রোডাক্ট আমি নিতে যাচ্ছি আমেরিকা থেকে, তো ওখান থেকে ধরো আমি একটা প্রোডাক্টের দাম ধরো যে 10,000 টাকা, না এত না, ধরো যে আমার একটা প্রোডাক্ট, আমি একটা ফেস ওয়াশ, ওই দেশের একটা ফেস ওয়াশ আমার পছন্দ হয়েছে, আমি ফেস ওয়াশের দাম ধরো 2-3 হাজার টাকা, ধরো 2,000 টাকা, আমার আনতেই লাগবে 5,000 টাকা। তো এই ক্ষেত্রে বেশি দূরের হইলে সেক্ষেত্রে আমার ব্যয়বহুল হয়ে যায় প্রোডাক্ট আনার কষ্টটাই। তারপর দেখো লেনদেনের নিরাপত্তার সমস্যা, অনেক সময় আমার লেনদেন করতে সিকিউরিটির সমস্যা হয়, যে টাকা আমি দিয়ে ফেলছি, আমি আর প্রোডাক্ট পাই নাই বা বাজে প্রোডাক্ট পাইছি, বা আমার টাকা পাঠাইতে যায় হ্যাক হয়েছে, এরকম কিছু হইতে পারে। রিয়েল পণ্য দেখার সুযোগ থাকে না। যেমন ধরো যে আমি একটা অর্ডার দিলাম, ছবিতে দেখাচ্ছে এক, পাইলাম এক, ঠিক আছে, প্রোডাক্টটা দেখতে পাচ্ছি না ভালো হইলো নাকি। ধরো আমি একটা লাইট অর্ডার দিলাম, আর বাসায় এসে দেখি লাইট জ্বলে না, বা জ্বললে আমি যে কালার চাচ্ছি অন্য কালার আসছে, এরকম হওয়ার চান্সেস থাকে। ডুপ্লিকেট পণ্যের চটকদার বিজ্ঞাপন, এই যে প্রোডাক্ট আইফোনের দেখবার 4-5 হাজার টাকার আইফোনের প্রোডাক্ট, এরকম ডুপ্লিকেট অনেক প্রোডাক্ট তোমার ঢুকাই দিতে পারে। ফেস ওয়াশটা চকবাজারের ফেস ওয়াশ দিয়ে দিতে পারে, অরিজিনাল না দিয়ে, এরকম অনেক কিছু হইতে পারে। বিনোদন ও সামাজিক মাধ্যম, এইটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ধরো আমার এন্টারটেইনমেন্টের জন্য আগেকার যুগের মানুষ, যেমন আমার ধরো যে আমার পূর্ববর্তী জেনারেশন দাদা বা তার দাদা, যারা কি করতো, খেলা দেখতে যাইতো, ধরো মাঠে চলে যাইতো, তো ফুটবল দেখতে, যাত্রাপালা দেখতে যাইতো, লাঠি খেলা, এরকম বিভিন্ন খেলা দেখতে যাইতো, ওই জায়গায় যাইতে হইতো। গান শুনতে গেলেও তোমার কনসার্টে যাইতে হইতো, তারপরে ফুটবল খেলা দেখতে মাঠে যাইতে হচ্ছে, এই যে তাদের যাই যাই দেখতে হচ্ছিল। তারপরেও কিন্তু তাদের ওই জিনিসটা কিন্তু প্রতিদিন হইতো না, হয়তো মাসে 1-2 বার। তার মানে তাদের এই যে বিনোদন বা যে নিজেদের এন্টারটেইনমেন্টটা অনেক ছোট ছিল, এবং সেটার জন্য তাকে নিজে পায়ে হেঁটে বা দূরে যায় এন্টারটেইনমেন্টটা নিতে হইতো। কিন্তু এখন তুমি দেখো, বা তুমি মুভি দেখতে হইলে তোমাকে হলে যাইতে হইতো, এখন তুমি বাসায় বসে মোবাইলে টিভিতে মুভি দেখতে পারছো, কনসার্ট দেখতে পারছো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সব খেলায় বাসায় বসে দেখতে পারছো, তোমার কিন্তু যাইয়ে দেখার কোনো প্রয়োজন নাই। তার মানে এখন চাইলেই তুমি আর মিম দেখতে পারো, ফেসবুকে তো সারাদিন হাসির ভিডিও দেখতে থাকো, তো এন্টারটেইনমেন্টের কোনো অভাব নাই। মোবাইলে গেম খেলা যায়, আগেও গেম খেলতে গেলে আমরা ছোটবেলায় গেম খেলতে কিন্তু টাকা দিয়ে ওই যে কয়েন কিনে একটা দোকানে যেয়ে খেলে আসতে হইতো। এখন তো আমার পিসিতে অথবা ফোনেই সব থেকে ভালো ভালো গেম কিন্তু বাসায় বসেই খেলা যায়। তার মানে আমার বিনোদনের কোনো অভাব হচ্ছে না। সামাজিক যোগাযোগ তো তোমরা জানো যে ফেসবুক, টুইটারের মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড হতে পারছি বাসায় বসেই, যেটা আগে সম্ভব ছিল না। আমার কারোর সাথে কথা বলতে হলে আগে তার সাথে দেখা করে কথা বলতে হতো, এখন ফোনে অথবা ফেসবুকে টেক্সটের মাধ্যমে কথা বলতে পারছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা দেখো, বলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে সহজেই সংযুক্ত হয়। যে আমি স্কুলে পড়তাম, আমার কতগুলা বন্ধু ছিল, তাদের সাথে কি আমার এখন দেখা হয় না, কিন্তু আমি কিন্তু ফেসবুকে কানেক্টেড থাকার কারণে তারা কই আছে, কি করছে না করছে, এগুলো কিন্তু আমি জানতে পারছি। এই কারণেই সবার সাথে সংযুক্ত থাকা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই নিজস্ব অভিমত শেয়ার করে থাকে, ফলে সমভাবাপন্ন মানুষ খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তোমার ফেসবুকে 2,000 ফ্রেন্ড আছে, সবাই কি তোমার সেম মেন্টালিটির, বা তুমি যেভাবে ভাবো তোমার মতো কি সবাই ভাবে না। তো এই যে তারা কিন্তু সবাই পোস্ট দেয় কোন একটা বিষয়ে, সবার অপিনিয়ন, মতামত শেয়ার করে, তো তুমি ওই মতামত দেখতে দেখতে বুঝে যাবা যে তোমার সাথে কার মেন্টালিটি ম্যাচ করে, বা কে তোমার মানে স্ট্যাটাসের সাথে যায়, তোমার সাথে যার সাথে মিশতে পারবা, এরকম কিছু কিন্তু বুঝতে পারবা। যে কোনো পণ্য বা সেবার প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম, ওই যে প্রোডাক্টের তোমরা দেখো যে ফেসবুকে অনেকেই এই জামা কাপড়ের প্রোডাক্টের এই বিজ্ঞাপন দিচ্ছে, মোবাইলের বিজ্ঞাপন দিচ্ছে। দ্রুত গতিতে তথ্যের বিস্তার হয়। ফেসবুকে তুমি যখন মেসেজ দিবা, পুরো অল ওভার দা মানে যখন পোস্ট দিবা, পুরো অল ওভার দা ওয়ার্ল্ডে চলে যাবে তোমার মেসেজটা অথবা ভিডিওটা। অপরাধী শনাক্তকরণ, গ্রেফতার করতে সহায়ক। এই যে ফেসবুকের মাধ্যমে এই যে আমরা ধরো যে দিলাম অমুক এই অ্যাকাউন্টটা করছে, এই চেহারার কাউকে যদি দেখে থাকেন, তাহলে আমাদের পুলিশের সাথে যোগাযোগ করুন, বা আমার এই নাম্বারে যোগাযোগ করুন। অথবা এমনিতেও অনেক সময় অনেকেই হারাই যায়, দেখবা ছোট বাচ্চারা হারাই যায়, ওই বাচ্চাদের খুঁজে পাইতেও কিন্তু এই ফেসবুকের মাধ্যমে বা
সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক হেল্প করে থাকে। অসুবিধা কি বলছে, মিথ্যা তথ্য, ওই যে যেটা বলছিলাম, ওই যে একজন ধরো ওটা হয়ই নাই, পোস্ট দিছে, মানুষ এটা বিশ্বাস করছে, এরকম হইতে পারে। পারস্পরিক সম্পর্কের বিচ্ছেদ হইতে পারে। এই যে ধরো যে আমি যদি রুমে বসেই কথা বলতে পারি, দেখা করতে আর কেউ চায় না, এখন মানুষ অলস হয়ে গেছে, যাই ওই ধরো রিলেটিভদের বাসায় যায় না, ফোনে কথা বলে নাই, দাওয়াত দিতে যায় না, আগে দাওয়াত দিতে হইলেও বাসায় যাইতো। তো এগুলো আসলে খারাপ দিকও আছে। সাইবার সন্ত্রাসী, অনলাইনে অনেক ধরনের নেগেটিভ কাজগুলো তোমরা করো, অনেকরে বুলিং করো, ওই যে অনেকরে পার্সোনাল ছবি শেয়ার করে, এরকম অনেক কিছু হইতে পারে। সন্ত্রাসী কার্যক্রম বলতে তুমি হ্যাক করে অন্যের ইনফরমেশন নিতে পারো, ব্যাংক ব্যালেন্স হ্যাক করে ফেলতে পারো। সামাজিক মাধ্যমে আসক্ত হওয়ার সম্বন্ধে অনেকে জানো, 7 ঘন্টা 10 ঘন্টা ফেসবুক চালাও। সাংস্কৃতিক বিনিময়, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। এটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, ধরো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি লিখছো, সোজা বাংলায় বলে দেন। সাদিয়া ছেঁকা দিয়ে চ্যানেলটা চলে গেছে। সাদিয়া কারে ছেঁকা মারলো? শীত পড়ে বই না পড়লে কি চলবে? বই বা শীট যে কোনো একটা পড়লেই হবে, আমার শীট পড়লেও হবে, এখানে অনেক ডিটেল বলা আছে। আমি শীট দিয়ে দিব তোমাদের, আমার ওই একটা শীট পড়লে তোমাদের মনে হয় না আর কিছু পড়া লাগবে। ট্রান্সজেন্ডারের এমন একটা জিনিস শুভ থেকে, কি সব আলোচনা করছে তোমরা, যাও। আচ্ছা, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সাংস্কৃতিক বিনিময়, যেটাতে ইংরেজিতে আমরা বলতে পারি যে কালচারাল এক্সচেঞ্জ। কালচারাল কালচারাল এক্সচেঞ্জ কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে তোমার এই যে সাংস্কৃতিক বিনিময়। ধরো এই যে আমার কাউকে ভাল লাগে, ধরো মেসিকে আমার খুব ভাল লাগে, তো আমি যদি ফুটবল খেলি, ফুটবল খেলার গোল দিলে কিন্তু আমার অটোমেটিক্যালি হাত এই যে এমনি হয়ে যায়। তারপর ধরো আমরা যখন আমার যখন রোমান্টিক একটা মাইন্ড চলে আসে, অথবা তোমার সবার গার্লফ্রেন্ডের সামনে, অথবা রোমান্টিক পোজে যে এই এমনি কি করে, শাহরুখ খানের মতো এমনি পোজ হয়ে যায়। যারা রোনালদো ফ্যান তারা কিন্তু এই যে লাভ দিয়ে গোল দিয়ে সু বলে ওঠে। তো তারপরে ধরো এই যে এই জিনিসগুলা, তারপরে ধরো যে অনেকেই আজ থেকে 10 বছর আগে কিন্তু বাংলাদেশে কয়েকটা মেয়ে ছাড়া কেউ ওয়েস্টার্ন কালচারে ছিল না, তারা সবাই বোরকা বা তোমার 3 পিস এগুলা পরতো। এখন কিন্তু অনেকেই ছোট ছোট জামা কাপড় পরে, অথবা ওয়েস্টার্ন কালচারের যে জামা কাপড় ওগুলা পরে। তো এই জিনিসগুলা কেন হয়েছে, যে আমি গোল দিলেই মেসির মতো সেলিব্রেশন করছি, অথবা আমি হিন্দি বা ইংলিশ গান শুনছি, অথবা ধরো এমন হচ্ছে তুমি সেকা খাইলে আবার ওই যে অনেক সেকা খাওয়া গান শুরু করে দিচ্ছ, ভালো লাগলে রোমান্টিক হইলে কি বলে শাহরুখ খানের মতো পোজ দিচ্ছ। এই জিনিসগুলা কেন হচ্ছে? তুমি কি শাহরুখ খান? না। তুমি কি মেসি? না। তুমি কি রোনালদো? না। তুমি যে শার্টটা পরছো এটা কি তোমার কালচারে? না। তারপরও তুমি করছো, তোমার ভালো লাগলে তুমি মেসির মতো সেলিব্রেশন করছো, তোমার রোমান্টিক হইলে তুমি শাহরুখ খান হয়ে যাচ্ছ। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কালচারাল এক্সচেঞ্জ। যে ওই জিনিসটা কিন্তু তুমি না, তোমার ভাল লাগছে, কি ভাল লাগছে, ওটা কি তোমার সংস্কৃতি? না, এই তোমার হচ্ছে ওয়েস্টার্ন কালচার, তুমি তোমার দেশে অ্যাডপ্ট করছো, এটাই হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ। যে তোমার আবার অনেকেই দেখবা যে বিদেশ থেকে আসে, আমেরিকানরা বা অস্ট্রেলিয়া, অনেক দেশ থেকে আসে, এসে দেখবা বাংলাদেশে শাড়ি পরে ঘুরে বেড়ায়, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, কারণ তাদের এটা ভাল লাগছে। কিন্তু এটা কিন্তু তাদের কালচার না, তারপরেও তোমার এটা অ্যাট্রাক্ট করে, তুমি সেটা অ্যাডপ্ট করছো, এটা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? আমার শেষ, আজকেই শেষ, এটাই শেষ স্লাইড ছিল। নওগাঁর এক আপিকেও ভালো লাগতো না পাপ্পু ভাই, এটা মাইক দিব তোমাদের। শীটে কিছু নাই সঠিক উত্তরের জন্য, এই শীট তো না, এটা তো স্লাইড শীট, তোমাদের আলাদা দেওয়া হবে, ওই শীটে সবই আছে। আচ্ছা, যেটা হচ্ছে ব্যাপার, আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এটা হচ্ছে তোমাদের ক্লাস আজকে ছিল, আরেকটা ক্লাস নিলেই 1 অধ্যায় শেষ হয়ে যাবে। ওখানে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে শুধুমাত্র তোমার গ্লোবাল ভিলেজে কি কি উপাদান তার মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে আরো কিছু টপিক আসবে, সেটা থেকে আরো বেশি প্রশ্ন আসে সাধারণত। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের সাথে আমাদের শেষ, মানে ক্লাসের শেষে চলে আসছে আর কি। ঈদের পরে তোমাদের সাথে প্রথম দেখা হলো। সবাই কেমন আছো একটু লেখো তো, তোমরা কেমন আছো? অনেকদিন পরে দেখলাম তোমাদের।
আরে আমি নর্মালি যে কথা বলা পছন্দ করি না, এত পড়াশোনা মানে পড়ে পড়ে বলা খুব বিরক্তিকর। ম্যাথ করতে ভালো লাগে, বুঝছো, অঙ্ক করাইতে ভালো লাগে। মোহাম্মদ রিজওয়ান লিখেছে, ভাই আমাদের তো শর্ট সিলেবাস চ্যাপ্টার 1 থেকে কয়টা এমসিকিউ সিকিউ দিবে? একটা সিকিউ পাবা, মানে একটা সেট পাবা 10 মার্কের। সামিরা সাবা লিখেছে, আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। মারবিন, ভালো আছি, সেম। তো তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। সবাই আশা করছি ঈদ ভালো কাটছে সবারই ঈদ ভালো কাটছে আশা করছি। তোমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আর অনেক কথা বলছি আজকেই, পটর 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 করে পড়ালেখা এমনি বলতে বলতে আমার অবস্থা টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।